আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শিকারপুর চা বাগানের চা পাতা ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ। বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নয়া চমক, হাসপাতালের হোমিওপ্যাথি বিভাগে চালু হলো মিউজিক থেরাপি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের চা পাতা ফ্যাক্টরিতে লেগে গেল আগুন। আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ। এদিন ভোরে ফ্যাক্টরির বাইরে আগুন দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার নেয়। ছুটে আসে পুলিশ, দমকল। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্যাক্টরির পাশে রাখা কয়লার ছাই থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের সেচের জন্য রাখা প্রায় 2 শতাধিক জলের পাইপ। আগুনটা কি করে লাগলো? ওটা ফ্যাক্টরির এখানটায় পেছনে কয়লা থাকে, হ্যাঁ, ওই কয়লার থেকে সাইডে রেখেছিল, ওখান থেকে গেছে আপনার ইরিগেশনের পাইপ ছিল। এমনি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি ভালো আছে, প্রায় মোটামুটি 300-র উপরে পাইপ আছে ড্যামেজ। ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ জলপাইগুড়ি থাকেই, আবার বেলাকোয়া পার্টিও আছে, নিয়ন্ত্রণে আছে এখন। আসলে আমাদের ডায়ারের কয়লা যে ছাই ফেলা হতো না, সেই ছাই ফেলার থেকে ওটার থেকে আগুন লাগছিল। ওটার পাশে আমাদের টিভিসি ইরিগেশন পাইপ ছিল, ইরিগেশন পাইপে আস্তে আস্তে আগুন লেগে যায়। এরপরে দমকলকে আমরা খবর দিই, দমকল আস্তে আস্তে বার্ন আউট হয়ে আমরা নিজেদের চেষ্টায় কিছুটা সময় বাকিটা এসে ড্রপ করে দেবো। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এটাতে মোটামুটি কত টাকা ক্ষতি হয়েছে এত আশা করা, এতে এস্টিমেটেড। কত বললেন? পাইপ মোটামুটি 200-225 হবে, আপনি নিজে চোখেই দেখতে পাবেন স্যার। পিনাকি শিলের রিপোর্ট। বেলাকোবা গ্রামীণ হাসপাতালের হোমিওপ্যাথি বিভাগে চালু হলো অনন্য উদ্যোগ মিউজিক থেরাপির। আউটডোরের সামনে লাগানো স্পিকার থেকে নিরন্তর বাজছে নরম সুরেলা সঙ্গীত, যা রোগীদের দুশ্চিন্তা, ভয় ও মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখছে। চিকিৎসকদের মতে শারীরিক চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক প্রশান্তিও অত্যন্ত জরুরি। এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকেই রোগীদের মধ্যে দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকে জানাচ্ছেন অপেক্ষার সময় আর বিরক্তিকর লাগছে না, বরং মন শান্ত হচ্ছে। চিকিৎসকরা বিশ্বাস করেন মিউজিক থেরাপি রোগীর মনোবল বাড়িয়ে চিকিৎসার ফল আরও উন্নত করবে। মানবিক এই প্রচেষ্টা সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থা বাড়াচ্ছে। একটা নতুন জিনিস করার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে আমরা পেশেন্টরা যে অনেকক্ষণ ধরে এখানে যে ওয়েট করে থাকে এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের একটা উত্তেজনা ক্রিয়েট হয়, এতক্ষণ ধরে বসে আছি, আমরা এখনো পর্যন্ত কোনো পরিষেবা পাচ্ছি না। যেহেতু এতটা ভিড় হয়, সেই জন্য সবাই যারা একটু পরের দিকে আসে তারা একটু অধৈর্য হয়ে পড়ে, ধৈর্যটা হারিয়ে ফেলে। তো সেই গানের মাধ্যমে আমরা এমন কিছু জিনিস করার চেষ্টা করি যেটা তাতে মেন্টাল স্টেবিলিটিটা একটু ফিরিয়ে আসে। সেই মেন্টাল স্টেবিলিটি থাকলে তারা তাহলে শান্ত মতো ওখানে বসে পরিষেবাটা নিতে পারবে এবং নিজেদের মনের মধ্যেকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ডিপ্রেশনের কারণ থাকে, সেই ডিপ্রেশনগুলো আমাদের মিউজিক থেরাপির মাধ্যমে সেটা দূর করার চেষ্টা করেছি। এছাড়াও কিছু প্রুভেন জিনিস আছে, যেখানে হচ্ছে মিউজিকের মাধ্যমে বিভিন্ন জায়গাকার পেন, শুধু নট অনলি মেন্টাল পেন, কিছু ফিজিক্যাল পেনও কমতে থাকে। তো সেই কমার জন্য আমরা সেটা চেষ্টা করছি। যা অনেকে, কারণ আমাদের আউটডোরে ভীষণভাবে ব্যথাপত্র নিয়ে লোকজন আসে, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, যেটা হচ্ছে খুব নিত্য নৈমিত্তিক জিনিস আমাদের সাধারণ সমাজের জন্য। তো সেটাও কিছুটা উপশম করে। তো সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা করেছি আমরা, যাতে মানসিক এবং শারীরিক দুটো পেনই যাতে দূর হয় এবং একটা মেন্টাল স্টেবিলিটি যাতে সকল পেশেন্টই পায়। এই যে দেখছেন এই হাসপাতালে এসে একটা মিউজিক থেরাপি লাগানো হয়েছে, এখানে কি বলবেন? এই যে সুন্দর গান বাজছে, আপনি তো একজন পেশেন্ট রোগী, কিরকম লাগে? এটা একদিক দিয়ে ভালো, কারণ পেশেন্টের মনোরঞ্জনের জন্য মিউজিক দরকার, 1 নম্বর কথা। খুব লো ভয়েসে যদি এই সময় রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি হয় তাহলে ভালো লাগে, কিন্তু ভলিউমটা আমার কম দিয়ে দরকার, যাতে লোকের অসুবিধা না হয়, এই আর কি। আচ্ছা, এমনি ভালো, যথেষ্ট, এমনি যথেষ্ট ভালো, এটা করে ভালো হয়। হ্যাঁ, কোথাও মনে করছেন যে অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও এই জিনিসটা যদি লাগানো উদ্যোগটা নেওয়া যায় ভালো হয়? খুব লাগালে ভালো হয়। অনেক হাসপাতাল আছে, অনেক জায়গায় হয় না এগুলো।
তাহলে ভালো হয়। আস্তে আস্তে ধীরে ধীরে বাজবে, শুনতে ভালো লাগবে। জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় যুব কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের পর্যবেক্ষক এহসান খান এবং প্রদেশ যুব কংগ্রেস সহ সভাপতি সৌরভ প্রসাদ। সারা রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করে যুব কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার পাশাপাশি আগামী কর্মসূচি নিয়েও আলোচনা করেন তারা। একটি বিশেষ নম্বরে মিসড কল করে মানুষ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিজের রায় জানাতে পারবেন, এমন একটি নম্বরের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও জেলা যুব কংগ্রেসের সভাপতি পদে নব্যেন্দু মল্লিকের নাম ঘোষণা হয়। পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়ে বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর সঙ্গে সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবসও পালন করা হলো। ये तो फिलहाल यूथ कांग्रेस मुद्दों पे अभी फिलहाल हम लोग डोर टू डोर जाएंगे, लोगों की आवाज़ बुलंद करेंगे। जो लोग नीचे महसूस कर रहे हैं, जो एंटी इंकम्बेंसी है गवर्नमेंट का, बेरोजगारी, लाखों युवा पलायन करने पे मजबूर है, बंगाल में रोजगार नहीं मिल पा रहा, इन सारे मुद्दों को लेकर यूथ कांग्रेस डोर टू डोर, ये हमारा टोल फ्री नंबर है। इस नंबर पे हम लोग घर घर पे इसको मिस कॉल देके हम इस पे इस सारे मुद्दों को हम लोग उठाएंगे और चलो वार्ड, चलो पंचायत, चलो बूथ, इस मुहिम को लेकर हम लोग हर बूथ पे जाएंगे। অমিত বণিকের রিপোর্ট। রক্তের ঘাটতির মোকাবিলায় মানবিক উদ্যোগ নিল জলপাইগুড়ির ভেটারেন্স ইউনাইটেড। রবিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে তাদের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ রক্তদান শিবিরের। শিবিরটি পরিচালনা করেন শিলিগুড়ির এক বেসরকারি ক্যান্সার হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের মরশুমে রক্তের সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষের জীবন রক্ষায় এই শিবিরের আয়োজন। প্রাক্তন খেলোয়াড় সহ বহু স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করলেন। এই শিবিরে প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। ইউনাইটেডের ব্যবস্থাপনায় সহযোগিতা শিলিগুড়ি এক প্রাইভেট নার্সিংহোমের এবং সহায়তা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফিস ঘরে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। কত টার্গেট, কি বিষয়? আমাদের টার্গেট 50টা টার্গেট আছে, সেটা আমরা অবশ্যই ফুলফিল করব। আর আমরা সবাই এক্স প্লেয়ার, বহুদিন যাবৎ খেলাধুলার সাথে যুক্ত, কিন্তু আমরা এই সামাজিক একটি কাজে নতুন করে আমরা মানে অগ্রসর হলাম। মানে কি কারণে এই রক্তদানটা আপনাদের? এমনি সাহায্যের জন্য, যেহেতু রক্তের খুব প্রবলেম চলছে, সেই জন্য আমরা মানে শীতকালে তো একটু মানে শীতকালে ব্লাড ব্যাঙ্কগুলোতে একটু রক্তের থাকে, সমস্যা থাকে, সেই জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের সুবোধ সেন ভবনের সামনে থেকে বামপন্থী দল সমূহের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। ডিবিসি রোড হয়ে মিছিল থানা মোড়, কামারপাড়া ও উকিলপাড়া ঘুরে কদমতলায় বিক্ষোভ সভা শেষ হয়। শনিবার সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম জেলা নেতা বিপুল সান্যাল। বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির নেতৃত্ব ও প্রাক্তন জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিআই নেতা রাহুল হোর, সিপিআই এমএল নেতা মুকুল চক্রবর্তী, আরএসপি নেতা প্রকাশ রায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় প্রমুখ। সিপিআইএমএল জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানান, দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিজেপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এদিন ধূপগুড়িতেও সিপিআই এমএলএর উদ্যোগে পার্টি অফিস থেকে থানা রোড ও বাজার এলাকা পরিক্রমা করে ধিক্কার মিছিল বের হয়। আজ 6 ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন। আজ থেকে 33 বছর আগে 1992 সালে আজকে যে দল কেন্দ্র সরকারে রয়েছে তারাই সেই দিন বাবরি মসজিদের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে আঘাত করেছিল, যেটা সংবিধান বিরোধী, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে আঘাত করেছিল। ফলে এই ধরনের একটা আঘাত, এ ধরনের একটা কলঙ্কজনক অধ্যায়, যারা কলঙ্কিত, যারা অপরাধী, যাদের হাতে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের রক্ত, যারা ভারতবর্ষের সংবিধানটাকে মান্যতা দিচ্ছে না, ভারতবর্ষের সংবিধানটাকে খণ্ড খণ্ড করার প্রয়াস নিয়েছে, তারাই আজকে রাষ্ট্রের আমাদের দেশের সুপ্রিম কোর্টও আজকে যে বিচার দিচ্ছে সেই বিচারের কোনো স্বচ্ছতা থাকছে না, আইনি কোনো বিষয় থাকছে না। তার প্রতিবাদে দেশ জুড়ে ভারতবর্ষের সংবিধান রক্ষায়, সম্প্রীতি রক্ষায়, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, গরিব মানুষ, সাধারণ মানুষের অধিকার রক্ষায় দাবিতে লাল ঝান্ডা এই প্রতিবাদ দিবসে, ধিক্কার দিবসে, কালা দিবসে সামিল হয়েছে। আজকে আমরা সামিল হয়েছি এখানে। মানসিকতা তৈরি হয়েছিল সেই কলেজ লাইফ থেকে। পাড়ায় কেউ অসুস্থ হলে সেই পরিবারের পাশে দাঁড়ানো, রক্তের দরকার হলে তা জোগাড় করা, এই সব ছিলই। এমনকি লকডাউনের সময় বিভিন্ন এলাকায় মানুষের পাশে থেকে বিভিন্ন প্রয়োজনে সাহায্য করতেও পিছুপা হয়নি রাজেশ, পুষ্পা, রোহিত, পলাশিস, তরুণ, নিশিকান্তরা। কিন্তু সময়ের সাথে আরো বড় কিছু করার চিন্তাভাবনা তাদের মনে ছিল, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে নিয়ে। কিন্তু বাদ সাধে তাদের আর্থিক সংস্থান। ঠিক হয়, সরকারি কোনো আর্থিক সহযোগিতা না করতে পারলেও এমন পরিবারগুলির ছেলে মেয়েদের বিনামূল্যে টিউশন তো দেওয়া যেতেই পারে। তাই যেমন ভাবনা তেমন কাজ। ঠিক করা হয় আশেপাশের এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিতে এই প্রস্তাব তারা দেবেন। শুরুটা ছিল 2022 সালে। 3 বছর পর সুস্মিতা, পুষ্পা, টিগ্গা, সৌরভ, রোহিতদের অবৈতনিক কোচিং সেন্টার বিবেকানন্দ শিক্ষা নিকেতন জলপাইগুড়ি শহরের একটি নাম হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই যুবক যুবতীদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষ। কেউ ঘর তৈরির জন্য দিয়েছেন জমি, আবার কেউ দিয়েছেন বালি, পাথর, সিমেন্ট, এমনকি টিনের শেড। জলপাইগুড়ি পুরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের টোপামারি এলাকার বিএলআরও অফিসের সামনেই রাস্তার ধারে 1/2 কিলোমিটার এগিয়ে গিয়ে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই বিবেকানন্দ শিক্ষা নিকেতন দেখিয়ে দেবেন। আমরাও একইভাবে খুঁজে বের করেছিলাম এই অবৈতনিক কোচিং সেন্টার। সেখানে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। জানা গেল টোপামারি সংলগ্ন এলাকা তো বটেই, ওই জায়গা থেকে 3 কিলোমিটার দূরে থাকা দক্ষিণ বড়ুয়াপাড়া, 2 কিলোমিটার দূরের বালাপাড়া, এমনকি 4 কিলোমিটার দূরের বাজিতপাড়া থেকেও পড়ুয়ারা আসে কোচিং নিতে। বর্তমানে 5ম থেকে শুরু করে 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 46 জন। এদিন কথা হচ্ছিল এলাকার যুবক রোহিত সিং এর সাথে। রোহিত জানালো, কলেজে পড়ার সময় এলাকার সমবয়সীদের সঙ্গে তাদের একটি গ্রুপ তৈরি হয়। ইংরেজিতে মাস্টার্স এই যুবক জানান, শুরুটা আমরা যারা যুবকরা রয়েছে, যুবতীরা, তখন আমাদের যারা বন্ধুবান্ধবীরা ছিল, এই পিছিয়ে পড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা যাতে ভবিষ্যতে পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, সেই সঙ্গে আবার আমরা এখনও লক্ষ্য করে যাচ্ছি বর্তমান প্রজন্মের কী করে বিপথে চলে যাচ্ছে, সেটা যাতে আটকানো যায়। স্বামীজির সেই কথা যে ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, এইটা যাতে সবসময় থাকে। শুধু পড়াশোনাতেই ভালো হলাম আর মানুষ হিসাবে ভালো না হতে পারলাম, তাহলে আলটিমেট সমাজের আমরা তাদের মাধ্যমে সমাজের কোনো লাভ হবে না। একটা ছাত্র যেরকম পরার্থপরতার দরকার আছে, নিঃস্বার্থ হওয়ারও দরকার আছে, সঙ্গে ব্রিলিয়ান্ট হওয়ারও দরকার আছে বিভিন্নভাবে। এই জন্য এই বাচ্চাদেরকে নিয়ে, এই ধরনের আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছে, এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই একটা কর্মকাণ্ড বলতে পারেন। কোন কোন বিষয় পড়ানো হচ্ছে এখানে? ইংরাজি, বাংলা, সংস্কৃত, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের
পর্যাপ্ত টিচারের অভাব রয়েছে, যার জন্য আমরা উচ্চ ক্লাসের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগগুলো আমরা দিতে পারছি না, এখনও টিউশনিটা প্রোভাইড করতে পারছি না সেই হিসাবে। এগিয়ে এসেছেন, অনেকেই এগিয়ে এসেছেন, কিন্তু এখন আমরা আরও এক্সপেক্ট করছি যে যদি আমাদের এরকম ভলেন্টিয়ার টিচার বেশি হয় তাহলে আমাদের আরও উঁচু ক্লাস পর্যন্ত আমরা বিভিন্ন সাবজেক্টগুলোকে কভার করতে পারি। এই জিনিসটা আমাদের রয়েছে। পড়াশোনার পাশাপাশি আর কি করানো হয়? পড়াশোনার পাশাপাশি এদের মেডিটেশন ক্লাস চলে, সঙ্গে অঙ্কন ক্লাসও চলছে। মন্দিরা ম্যাম রয়েছেন, উনি সপ্তাহে একদিন করে ওদের আঁকাও শেখান, সেটা রয়েছে। আর বিভিন্ন সেবামূলক কাজে এদেরকে ইনভলভ করা হয় সবসময়, যেরকম কোথাও যদি একটা রক্তদান শিবির হচ্ছে সেখানেও তাদেরকে নিয়ে যাওয়া, কোথাও একটা মায়েদের সহজ পাঠের ক্লাস হচ্ছে, কোথাও অ ক খ শেখানো হচ্ছে, সেখানেও তাদেরকে নিয়ে গিয়ে দেখানো যে আগামীতে ওই ভাবটা যাতে তারাও নিতে পারে, একটা মানে হ্যাঁ একটা মানে সেবার ভাব যাতে থাকে। আর এই সমস্ত স্টুডেন্ট যখন, এরাই তো ভবিষ্যৎ দেশের, এরা যখন দাঁড়াবে একদিন, তখন এরাও যাতে সমাজের কোনো কাজে আসতে পারে, এটাই। এখন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? এখন পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত আছে। আমরা আগামী বছর থেকে দশম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত একটা চিন্তাভাবনা রাখছি। আর 46 জন রয়েছে এখন। অন্যদিকে কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত রাজেশ সিনহা জানান, দেখুন, আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তো করি, সাথে সাথে দেখলাম যে সমাজে যারা মানে আর্থিকভাবে যারা দুর্বল, তারা তাদের বাচ্চা কাচ্চা সরকারি স্কুলে পড়াশোনা করছে, কিন্তু যে প্রাইভেট যে টিউশনটা সেটা নেওয়ার তাদের কিন্তু সামর্থ্য নেই। তো সেই অর্থে আমরা সবাই মিলে বসে একটা চিন্তাধারা করি, যারা আমরা শিক্ষিত ছেলে বা আমাদের ভাইরা যারা শিক্ষিত আছে, তারপর এক বোন আছে শিক্ষিত, হ্যাঁ, তারা চিন্তা করলাম যে না, আমরা যদি একটা ফ্রি কোচিং সেন্টার, এদের যে যারা পয়সা দিয়ে টিউশন নিতে পারছে না তাদের জন্য আমরা ভাবলাম যে না, আমরা একটা ফ্রি একটা কোচিং সেন্টার খুলব। তো সেভাবে আমরা একটা উদ্যোগ নেই। তারপরে সমাজের বিভিন্ন লোক, পাড়ার প্রতিবেশী আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, এবং যারা অনেক স্কুল শিক্ষক আছে তারা যাদের মানে সময় বাঁচিয়ে এখানে ফ্রি শিক্ষা প্রদান করেন। সমাজের যারা দুর্বল, যারা পয়সা দিয়ে টিউশন নিতে পারে না, তাদের জন্য 2022 থেকে এই কাজটা আমরা চালু করেছি। শুনলাম নাকি এই বিল্ডিংটাও আপনারা নিজেরাই তৈরি করেছেন, পাড়ার ছেলেরা মিলে? হ্যাঁ, আমরা হাত লাগিয়েছি। হ্যাঁ, আমরা সবাই নিজেরা শ্রম দিয়েছি, এবং পাড়ার যারা আছেন, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ আছেন, তারা বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন। কেউ হয়তো 2 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ বালি পাথর দিয়েছে, মিস্ত্রিও ছিল সাথে সাথে আমরা নিজেরাও শ্রম দিয়ে এই বিল্ডিংটাকে, বিল্ডিং তো নয় সেই অর্থে, একটা ঘর, যাতে যেখানে একটা শীতকালে বা বর্ষাকালে তো পড়াশোনার খুব অসুবিধা হয়, সেই জন্য একটা ঘর একটা তৈরি করা হয়েছে, এবং সবার সহযোগিতা সেটা তৈরি করা হয়েছে। ধীমান রায় রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিকারপুর চা বাগানের চা পাতা ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ। বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নয়া চমক, হাসপাতালের হোমিওপ্যাথি বিভাগে চালু হলো মিউজিক থেরাপি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।